আপনি মরে যাওয়া মাত্রই মানুষ আপনার নামটাও আর মুখে নেবে না, বলবে লাশটার গোছল করাও, লাশটাকে খাটিয়ায় তোলো, আর বেশিক্ষণ রাখা যাবে না, লাশটাকে কবর দিতে হবে, ব্যাস এইটুকুই। আর এই মানুষ কি বলবে ভেবে আপনি একটা জীবন কাটিয়ে দিয়েছেন। কি নিয়ে যাচ্ছেন নিজের জন্য, কি থাকছে কিংবা যাচ্ছে আপনার জন্য, সেটা নিয়ে কখনো ভেবেছেন? বরং এখন থেকে সেটা নিয়ে ভাবুন, নিজেকে তৈরি করুন জবাবদিহিতার জন্য। মানুষ কি বলবে সেটা নিয়ে আর ভাববার প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। আমার এক চিলতে বাগানে ফুলের ছোঁয়ায় ভরে গিয়েছে। দুটো গোলাপ, দু চারটে বিভিন্ন রঙের ফুল, সেই সাথে কৃষ্ণচূড়া, সব কিছু মিলে কেমন জানি একটা ফাগুন ফাগুন ভাইব চলে এসেছে। আলহামদুলিল্লাহ, এক চিলতে বাগানে যা আছে, যতটুকু আছে তাতেই আমি খুশি। সকালের কাজগুলো শুরু করেছি। প্রথমে নিজের বিছানাটা গুছিয়ে ফেলছি, আজকে চাদরটা তুলে ফেলেছি। ইউনি এত দুষ্টুমি করে, একবার খাটের নিচে যায়, একবার খাটের উপরে আসে। তো নিচের থেকে যত ঝুল ময়লা আছে পায়ে করে সাথে করে নিয়ে আসে। তো ভাবলাম না, এইভাবে আর চলছে না, আগে বিছানার চাদরটা চেঞ্জ করি, তারপর যা হয় হবে। যতবার সে খাটের নিচে যায় আমরা ততবার তার পা মুছে দিই। তো সেদিন আমার বড় মেয়ে দুষ্টুমি করে বলছিল, যতবার করে ওর পা ধোয়ানো হয় মোছানো হয় ততবার করে যদি আমরা আমাদের পাটা ধুতাম তাহলে একদম সাদা ধবধবে হয়ে যেত। আসলেও ব্যাপারটা ওরকমই হয়ে গেছে। আজকে দুই বিছানার চাদর তুলে এনে সব বালিশের কভার সহ একেবারে ওয়াশিং মেশিনে এগুলো দিয়ে দিয়েছি। এদিকে আমি ওয়াশিং মেশিন শুরু করছি, আর এই পাশে ইউনি চলে এসেছে, তার একটু ক্ষুধা লেগেছে। আর কিচেনে এসে সে যেই কাজটা প্রথম করে সেটা হচ্ছে খাবার দাবার কি রেডি আছে কিনা সেটা একটু খোঁজ খবর নেয়। তো তাকে তার খাবারটা দিয়ে আমি চলে এসেছি একটু সংসারের টুকিটাকি কাজ গুছিয়ে নিই। সকালে নাস্তা খাওয়া হয়ে গেছে, সাহেব তো তার মতন করে চলে গিয়েছে। একটা মেয়ের পরীক্ষা শেষ, সে নাক ডেকে ঘুমাচ্ছে, আর আরেকটা মেয়ে পড়তে বসে গেছে। তো আমি ভাবলাম এই ফাঁকে সংসারের টুকিটাকি যে কাজগুলো আছে, ঘর গোছানো এবং আদার্স, সেগুলো আজকে করে নিই। আমাদের এখানে এখন নিয়মিত বিকেলের দিকে বৃষ্টি হচ্ছে, একদম আকাশ অন্ধকার করে ঝুম বৃষ্টি বলতে যা বোঝায় সেটাই। তো বৃষ্টি হলে আমার সাহেবের একটা আবদার থাকে, একটু খিচুড়ি রান্না করো। তো আজও ভাবছিলাম যে রাতের দিকে খিচুড়ি রান্না করব। কিন্তু দুপুরে কী রান্না করব সেটা চিন্তা করতে যেয়ে নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছিল। আমাদের গৃহিণীদের না সবচেয়ে বড় প্রশ্ন আজ কী রান্না হবে, এবং এই কঠিন প্রশ্নের উত্তর আমরাই খুঁজে বের করি, অন্যরা কেউ বলে দেয় না। হাজব্যান্ডদের কাছে জিজ্ঞেস করলে বলে তোমার যা ভালো লাগে করো, কিন্তু জীবনেও সেই ভালো লাগে করোটাকে তারা প্রায়োরিটি দেয় না। তারা খাবার টেবিলে এসে বলে ওমা আজকে একটু এটা করতে, এটা করলে ভালো হতো, কিংবা ওই আইটেমটা করতে। তখন খুব বেশি মেজাজটা খারাপ হয়ে যায়। তো বৃষ্টি হলে এখন আমি যেটা করি, অবশ্যই আমি খিচুড়ি করি এবং সেই সাথে একটা ডিম ভাজা করে রাখি। এটা পেলে আমার হাজব্যান্ডের কোনো প্রশ্ন থাকে না। গল্প করতে করতে এদিকে ডাইনিং এরিয়া মোটামুটি গোছানো শেষ, ডিপ ফ্রিজের উপরটাও গুছিয়ে ফেলেছি। আর এখন চলে এসেছি ক্যাবিনেটের উপরে এই অংশটা গোছাতে। এই ডালগুলোকে আমি যতই সোজা করে রাখার চেষ্টা করছি, কোনোভাবেই সোজা হচ্ছে না। এই গাছের একটা ডাল ভেঙে এনেছিলাম, আমার ছাদে আছে। আজকে পরিষ্কার করতে গিয়ে, পানি রিফ্রেশ করতে গিয়ে দেখলাম যে সেখান থেকে ছোট ছোট শিকড় বের হয়ে এসেছে, দেখে খুব ভালো লাগছে। আর এই যে খালি দুটো সাদা টব আছে, ভাবছি এই দুটোতেও কিছু না কিছু দিয়ে দেব। তো বারান্দা থেকে একটু ডাল ভেঙে এনে এখানে দিয়ে দিলাম এবং এই পাশেও দিলাম। কিন্তু এই যে এই গাছটা আছে, এই গাছটাকে ইউনি মুড়িয়ে মুড়িয়ে চাবিয়ে খেয়ে ফেলবে, একদম গ্যারান্টি। আমি এই ছেলেটার জন্য না, মানে গাছপালা সুন্দর করে সাজাতেও পারি না, রাখতেও পারি না। এরকম একটা দস্যু টাইপের ছেলে থাকলে কে কিভাবে সাজাবে বলেন তো? সারাক্ষণ দুষ্টুমি করে। বুঝে উঠতে পারছি না দুটো গাছ কি পাশাপাশি রাখবো না আলাদা। আচ্ছা, আপনারাই সাজেশন দিবেন। আমি জানি হানি মধু আপুর কাছ থেকে আমার কাছে একটা সুন্দর সাজেশন আসবে। লিপি আপা, আপনিও আমাকে সাজেশন দিবেন যে দুটো গাছ একসাথে রাখবো না আলাদা আলাদা। এই দুজন আপুর নাম নিয়েছে বলে যে অন্যরা বসে বসে চিন্তা করবেন যে সালমা আপু আমাদেরকে বলেনি, সেটা কিন্তু ঠিক না। আপনারাও সাজেশন দিবেন আমি কি গাছগুলো একসাথে রাখবো নাকি আলাদা।
ওদিকে বাকি ফার্নিচারগুলো মুছে এবং ঘরের অন্যান্য সাইডের কাজগুলো শেষ করে সোজা কিচেনে চলে এসেছি। এসে যেটা করেছি, বেশ কিছু আদা ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা মেইন বাটিতে আমি আদাটাকে রাখি, আর রাফিজের জন্য আমি এই বাটিটা ইউজ করি। তো রাফিজের বাটিতে আদা রসুন সব আলাদা আলাদা করে নিলাম, আর মেইন বাটিটাকে ডিপ ফ্রিজে রেখে আসলাম। আজকে একটু টাকি মাছ ভর্তা করব। তো এই টাকি মাছগুলোকে আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, আদা বাটা রসুন বাটা একটু পেঁয়াজ বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ সব কিছু দিয়ে। তারপর এগুলোকে এখন আমি মোটামুটি মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নেব। দুটো পাশই যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, এগুলোকে আমি তুলে এই তেলের মধ্যেই আবার পেঁয়াজ কাঁচামরিচ সহ অন্যান্য জিনিসগুলো ভেজে নেব। সবই ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে ফ্রাই প্যানে আমি একটু তেল দিয়ে এখানে প্রথমে রসুন কুচি দিলাম, তারপর পেঁয়াজ কুচি এবং মরিচ এগুলো দিয়ে একটু ভেজে নিয়ে লাল শাকটা ভাজি করে নিব। আজকে খাবারের আইটেমগুলোর মধ্যে এগুলোই থাকছে, একটু টাকি মাছ ভর্তা, একটু লাল শাক, একটু ডাল, আর সেই সাথে আমার মেয়েদের তো মুরগি আছেই। তো এই জন্য মুরগির রেসিপি আর রান্না আপনাদের সাথে শেয়ার করলাম না, ওগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। এই দুটোই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি অনেক আপুকেই দেখি অনেক মজার মজার ভর্তা করেন, আলু ভর্তা, সিম ভর্তা, কাঁঠালের বিচি ভর্তা, এরকম অনেক মজার মজার বেগুন ভর্তা। সেদিন তো মারিয়াপুর বেগুন ভর্তা দেখে মুখে পানিই চলে এসেছে। তো এরকম ভর্তাগুলো দেখলে আমারও খুব ইচ্ছে করে খাই। এছাড়াও বাঁধন যখন পাটায় কোনো কিছু পিষে ভর্তা করে, উফ, সেটার কথা আর কি বলবো। সেদিন বাঁধন আলু ভর্তা করলো পাটায় পিষে। তো এরকম অনেক আপুদেরই আছে, ভর্তা দেখলে আমার খুবই খেতে ইচ্ছে করে। এই গরমের মধ্যে দাঁড়িয়ে আবার সেগুলো করতে হবে, সেটা চিন্তা করলে তখন আবার আগ্রহ হারিয়ে ফেলি। তো যাই হোক, এখন যেহেতু একটু একটু করে বৃষ্টি হচ্ছে, চিন্তা করেছি একদিন একটু শুটকি মাছ ভর্তা খাবো। গতকালকেই আমি একজন আপুর রেসিপিতে দেখলাম যে লাট্টা শুটকি যেটা আছে সেটা খুব সুন্দর করে ভুনা করেছে। তো ওটা দেখেই খেতে ইচ্ছে করেছে, আবার ভর্তাও করেছে। তো ইনশাল্লাহ একটু টুকটাক যখনই যাই করব আপনাদের সাথে শেয়ার করব, যদিও আমি এত পাকা রাঁধুনি না। আচ্ছা, এদিকে লাল শাকটা প্রায় হয়ে এসেছে। আমি লাল শাকটা আর একটু ভালো করে যখন হয়ে যাবে এটাকে নামিয়ে নিব। আর এখন মাছগুলোকে আমি তুলে ফেলেছি, ওই তেলটার মধ্যে আমি এখানে কিছুটা পেঁয়াজ রসুন কুচি এবং মরিচ সব একসাথে দিয়ে ভেজে নিচ্ছি ওই মাছ ভাজা তেলটার মধ্যে। তারপর সেটাকেও আমি তুলে নেব। এদিকে আমার শাকটা হয়ে গেছে, শাকটাকে আমি বেড়ে নিচ্ছি। আর এইটা বাড়তে বাড়তে আপনাদের সাথে একটা খবর শেয়ার করি, সেটা হচ্ছে আমার ছোট বোন এবং তার হাজব্যান্ড এই বছর হজে গিয়েছে, আর ওরা সহি সালামতে সেখানে পৌঁছে গিয়েছে। ওরা এই মুহূর্তে মক্কায় আছে। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন। আমার ছোট বোনের যে ছোট মেয়েটা, ওর বয়স কিন্তু এখনও 1 বছর হয়নি। এই তো আগামী মাসে 1 বছর হবে। আসলে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে বাবা মা ছোট ছোট বাচ্চাদেরকে রেখে হজে গিয়েছে। আল্লাহ কবুল করেছেন বলেই আল্লাহর ডাকে তারা সাড়া দিতে গিয়েছে। আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন কিংবা শুনছেন, সবাই ওদের জন্য দোয়া করবেন। এবং আমার সাথে যখনই ওদের কথা হয় আমি সবসময়ই বলি, তোমরা বেশি করে সমস্ত মুসলিম উম্মার জন্য, পরিচিত অপরিচিত সবার জন্য অনেক বেশি করে দোয়া করে আসবে। তোমরা আল্লাহর ঘরের মেহমান হিসেবে গিয়েছো, নিশ্চয়ই আল্লাহ সবার সমস্ত দোয়া এখন কবুল করে নেবেন, আমিন। এদিকে আমার মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি এক হাতেই মাছের কাঁটা সব ছাড়িয়ে ফেলছি, বেশ একটু মুচমুচেভাবেই ভেজে নিয়েছি মাছগুলোকে। এখন এই কাঁটা ছাড়িয়ে এগুলোকে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচটি ভেজে রেখেছিলাম এগুলোর সাথে খুব সুন্দর করে মিক্স করে দেব। আর লবণটা আমি আরেকটু চেখে নিয়েছি, লবণ কম ছিল, সেজন্য আবারও আমি একটু এক্সট্রা লবণ অ্যাড করে দিয়েছি। মাছ ভর্তার রেসিপি তো মুখে মুখে আপনাদেরকে বলেই দিলাম, আপনারা বাকিটা দেখতে থাকুন। আর এ পর্যায়ে আমি আপনাদের সবার কাছ থেকে একটা ছোট্ট অনুরোধ করছি, যারা ভিডিওটি দেখছেন কিংবা এখন পর্যন্ত আমার সাথে আছেন, কাইন্ডলি একটা লাইক করে দেবেন। আপনাদের লাইক আমার ভিডিওকে আরও অন্যদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। অনেকেই নতুন চ্যানেল খুলেছেন, একটু হতাশও হয়ে যাচ্ছেন, বলছেন যে যেটা ভেবে এসেছি সেটা হয়নি। আসলে ইউটিউব হচ্ছে প্রচণ্ড ধৈর্যের একটা জায়গা, আপনাকে ধৈর্য নিয়ে এখানে কাজ করতে হবে। এই সহজে যে সাফল্য আসবে এটা মনে করবার কিছু নয়, এখানে ধৈর্য এবং ভাগ্য দুটোই জড়িত। হয়তোবা আপনার পরিশ্রমের ফল একসময় আপনি পাবেন, মনিটাইজেশনও পাবেন, আর্নিংও শুরু হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার ভিডিও ভাইরাল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার মতন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হবে। আমি অবশ্য মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে কাজকর্ম কমিয়ে দিই, কিন্তু আবারও ফিরে আসি ভালোবাসার টানে। ইউটিউব আমাকে কোনো ডলার না দিলেও অনেক আপুদের ভালোবাসা দিয়েছে।
তো সেই ভালোবাসাকে অগ্রাহ্য করার শক্তি কিংবা সাহস কোনোটাই আমার হয় না, যে কারণে আমি আবারও বেহায়ার মতন আপনাদের কাছে চলে আসি নতুন ভিডিও নিয়ে। তবে নতুন যারা আছেন হতাশ হবেন না, একটু ধৈর্য নিয়ে কাজ করে যাবেন, নিয়মিত কাজ করবেন আর চেষ্টা করবেন ইউটিউবের যে অ্যালগরিদম সেগুলোকে মেনটেন করে চলতে। অনেক লম্বা সময় আজ আপনাদের সাথে গল্প করলাম, রান্নাবান্না শেষ করলাম, ঘরের কাজ গোছালাম। কোথাও কোনো ভুল ত্রুটি করে থাকলে, কোনো ভুল কথা বলে থাকলে কাইন্ডলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ও শুনবেন। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে গেলে কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আজ যারা প্রথমবারের মতন আমাকে দেখলেন কিংবা শুনলেন, যদি আপনাদের কোনো জায়গা ভালো লেগে যায়, আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। এদিকে গল্প করতে করতে আমার কিন্তু ভর্তা ভাজি দুটোই করা শেষ। দুপুরে খাবার আমি এখন টেবিলে দিয়ে দিব, আপনারাও সবাই চলে আসুন, একসাথে না হয় খাওয়া দাওয়া করা যাবে। আর এখন যে অংশটা দেখছেন এটা হচ্ছে একদম মাগরিবের পরে। বারান্দায় গিয়ে দেখি বেশ ঝড়ো হাওয়া হচ্ছে। এই গাছটার এত ফুল দেখে খুব ভালো লাগলো। এই গাছটাকে এখন আমি আমার বাসার দরজার সামনে যেটা অংশটা আছে ওখানে রেখে আসব। ভাবলাম তার আগে একটু আপনাদের সাথেও এই সৌন্দর্যটা শেয়ার করে দিই। আপনাদের সাথে দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আজ এখান থেকেই তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।